তা না, এখানে সবার লাভ আছে। সবার লাভ আছে কারণ এই লেজিসলেটিভ প্রসেস বা ল মেকিং যে প্রসেসটা আছে সেটার কোয়ালিটি বাড়বে, সেটার মান বাড়বে। এরকম অনেক ইস্যুস আছে, যেরকম ধরেন হেলথ কেয়ার, এডুকেশন, জেন্ডার বেসড ভায়োলেন্স, চাইল্ড কেয়ার, যেগুলো প্রাধান্য পেয়েছে অনেক দেশে বিশ্বের, কারণ তাদের নারীর অংশগ্রহণ সংসদে বেড়েছে। শুধু এটা নাই যে প্রক্রিয়াটা, যে আইন প্রণয়ন করার প্রক্রিয়াটা, কারণ আমরা তো সংসদে তাদের রেপ্রেজেন্টেশন বাড়ানোর কথাই এখন বলছি, এই প্রক্রিয়াটারও কিন্তু ধরনটা পাল্টে যায় যখন নারীদের পার্টিসিপেশন সংসদে বাড়ে। কিভাবে পাল্টায়? একটা অ্যাডভার্সেরিয়াল সিস্টেম থেকে এটা কোলাবোরেটিভ একটা সিস্টেম হয়ে যায়। সো নানাভাবে কিন্তু বেনিফিট আছে নারীর অংশগ্রহণ যদি সংসদে বাড়ানো যায়। এটা শুধু নারী ক্ষমতায়নের জন্য না, এটা সবার জন্যই বেনিফিশিয়াল। এটা আই গেস আমাদের মাথায় ঢোকাতে হবে। তাছাড়া আমাদের জনসংখ্যার মোর দেন হাফ অ্যাট দিস পয়েন্ট নারীরা। তো রিফ্লেক্টিভ হতে হবে তো সংসদ রিফ্লেক্টিভ হওয়ার জন্য আমাদের যদি যাচ্ছি বাড়িয়ে যাচ্ছি টোকেনিস্টিক কারণে, হ্যাঁ আমরা নারী ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি, টোকেনিস্টিক কারণেই বাড়ানো হয়েছে, সত্যিকার অর্থে ক্ষমতায়নের জন্য বাড়ানো হয়নি। কিন্তু আমরা কিন্তু কোনো রিপোর্ট, কোনো রিসার্চ, কোনো সার্ভে কিছুই দেখিনি যে বাড়িয়েছে যে সংখ্যায় এটাতে কি কোনো অর্থবহ ক্ষমতায়ন হয়েছে। সো সেই দিকে তো তাকাতে হবে, একটা পদক্ষেপ নিলেই হবে না। যেরকম এখানে আরেকটা এক্সাম্পল বলি, যে ধর্ষণ নিয়ে যে আইনগুলো ছিল সেটা নিয়ে অনেক লাফালাফি অনেক সময় হয়েছে, কারণ আইনগুলোর মধ্যে অনেক ধরনের ঘাটতি আছে। কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড দাবি করেছে, মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, বিশাল বড় একটা কাজ হয়ে গেছে। ধর্ষণ বন্ধ হয়ে গেছে বাংলাদেশে? হয়নি। সো সমস্যাটা কোথায় সেটাকে অ্যাড্রেস করতে হবে এবং সবার একসাথে কাজ করতে হবে। এবার যেহেতু আমি আইন অঙ্গনের মানুষ, কিছু জিনিস আমাকে বদল করছে যে ইমিডিয়েটলি কি কি সম্ভব, মানে 2026 যে ইলেকশনটা হবে সেখানে কি কি সম্ভব। মতো আরপিও সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ওপর অব্লিগেশনস করাটা অ্যাবসলিউটলি পসিবল, কারণ আমরা দেখে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার আমলে কিন্তু অর্ডিন্যান্স জারি করে করে আইন সংশোধন করা হচ্ছে। সো সেটার দিকে কিন্তু আমরা ইমিডিয়েটলি তাকাতে পারবো। সো রাজনৈতিক দলগুলোর ওপরে যাতে নারী নেতৃত্ব এরা ডেভেলপ করতে পারে সে ধরনের কিছু লিগ্যাল অব্লিগেশনস ইম্পোজ করা যেতেই পারে আরপিও সংশোধনের মাধ্যমে। আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্সি দরকার। কি ভিত্তিতে এতদিন এই রিজার্ভ সিটস গুলোতে নারীদের মনোনয়ন হচ্ছিল? মানে এমন কিছু মনোনয়ন দেখেছি আমি যেটা অ্যাকচুয়ালি খুব অপমানজনক মনে হয়েছে নিজের কাছে নারী হিসেবে, যে এর থেকে বেটার নারী ক্যান্ডিডেট কি ছিল না বাংলাদেশে? আশেপাশে তো বহু যোগ্য নারী দেখি, কিন্তু মনোনয়নটা হয়েছে দলীয় স্বার্থের কারণে। কারণ মনোনয়নের কোনো বেসিস ছিল আগে? আমরা তো সবাই জানি কোনো বেসিস ছিল না। মেধার ভিত্তিতে তো মনোনয়ন হতো না। রাজনৈতিক দলের নেতার সাথে আমার বন্ধুত্ব আছে, নেত্রীর সাথে আমার বন্ধুত্ব আছে, আমি ওর ভাগনা ওর ভাগ্নি, এই বেসিসে মনোনয়নগুলো হতো। তো সুনির্দিষ্ট কিছু রুলস যদি প্রণয়ন করা যায়, রুলসও না অ্যাকচুয়ালি আরপিওর মধ্যেও এ ব্যাপারে কিন্তু থাকতে পারে প্রভিশনস, যে কোয়ালিফিকেশনস গুলো প্রত্যেকটা দলের গঠনতন্ত্রে থাকতে হবে, যে কি ভিত্তিতে তারা নারী সদস্য মনোনয়ন করবে। কোয়ালিফিকেশনস গুলো যাতে বেসিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিট করে, যেটা হয়নি বেশিরভাগ সময়। আর আরেকটা দিকে যেটা আমরা তাকাতে পারি, যেটা এখন আমার মনে হয় না আমরা তাকাতে পারবো, সেটা হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 65-তে 65-এ সংখ্যাটার কথা বলা আছে 50টা, প্রক্রিয়াটার কথা বলা আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে 300 জন যারা নির্বাচিত হয় ওনারা সিলেক্ট করবেন, নমিনেট করবেন। তো এইদিকে করতে হলে আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে আমাদের নির্বাচিত সরকার দরকার, আনলেস এখন একটা ঐক্যমত স্থাপন করতে পারে যে গণপরিষদের মাধ্যমে সংবিধান পুনর্লেখন বলেন বা সংশোধন বলেন, যেটাই বলেন সেটা করা। তো যদি গণপরিষদের অ্যাভিনিউটা বন্ধ হয়ে যায়, যেটা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন যে পুনর্লেখন হয়তো করবেন না ওনারা, সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যাও এখন বদলাতে পারবে না 2026-এর ইলেকশনে, এবং এই পদ্ধতি ডিরেক্ট ইলেকশনও সম্ভব হবে না 2026-এর ইলেকশনে। সো আমাদের অ্যাভিনিউ একটাই, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্ব অর্পণ করা থ্রু অ্যামেন্ডমেন্ট অফ আরপিও। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।